আসসালামাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছে যে গতকাল তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। এই ধারাবাহিকতার লক্ষ্যে এখন আমি তোমাদেরকে চতুর্থ সপ্তাহের ফিনান্স এবং ব্যাংকিংয়ের 3 নম্বর অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নটা এই জায়গায় নিয়ে আসছি। এই অ্যাসাইনমেন্টটা তোমাদের ফিনান্সের 3য় অধ্যায় থেকে আসছে। অধ্যায়ের নাম কি? অর্থের সময়মূল্য। তো অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে এইটা, অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। এবার আসো নির্দেশনাগুলো কি এটি একটু লক্ষ্য করো। দেখো নির্দেশনায় বলছে উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা। উদাহরণসহ বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা। তারপরে একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, মানে সমস্যা। দেখো এই জায়গায় বলছে নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই ব্যাংকে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক। তো এবার তার সামনে 2টা ব্যাংক আছে। দেখো অভয় ব্যাংক 10% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে এবং উদয় ব্যাংক 9.50% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়োগের জন্য যে কোনো একটি ব্যাংক নির্বাচন করতে যায়। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাংকের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যৌক্তিক হবে তা বিশ্লেষণ করতে হবে। এবার আসো নির্দেশকের দিকে হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো কি বলছে দেখো। অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া, এ জায়গায় বলছে উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণ, এটাও উদাহরণসহ করতে হবে। বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয়, এই গ নম্বরটা হচ্ছে এই অঙ্কটার সমাধান। এবং গ নম্বরটা হচ্ছে এই অঙ্কটার বর্তমান মূল্য বাহির করার পর কোন প্রকল্পে, মানে কোন ব্যাংকে আমরা টাকাটা বিনিয়োগ করব তার সিদ্ধান্ত দিতে হবে। তো এবারও সুপ্রিয় শিক্ষার্থীরা চলে যায় সমাধানে। তো এবার দেখো সমাধানে আমি প্রথমে একটা পেজ দিছি, এটা হচ্ছে প্রথমে লিখছি বিষয় ফিনান্স এবং ব্যাংকিং। তারপরে তোমরা শিরোনামটা লিখবা, লিখার পরে ক্রমিক নাম্বার দিয়ে ক খ গ গহ আলোচ্য বিষয়গুলো লিখবা। আলোচ্য বিষয় হচ্ছে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, যেমন অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া। তো এইভাবে তোমরা লিখে নিবা। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম ক নম্বর প্রশ্নটা, অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া। প্রথমে আসো অর্থের বর্তমান মূল্যের ধারণাটা কি। বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। অর্থের সময় অগ্রাধিকার তথ্য অনুযায়ী আগাম প্রাপ্ত বা প্রাপ্য অর্থের মূল্য ভবিষ্যৎ দূরবর্তী সময়ে প্রাপ্য অর্থের তুলনায় বেশি মূল্যবান। কাজেই অর্থের বর্তমান মূল্যের ধারণা অনুযায়ী কী পরিমাণ অর্থ বা অর্থ প্রবাহের মূল্য বর্তমান সমতুল্য তা নিরূপণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই গুরুত্ব, মানে আমি কোন ব্যাংকে টাকা জমা রাখবো, বর্তমানে কত টাকা ব্যাংকে রাখতে হবে, এই সিদ্ধান্তটা দিতে হলে আমাকে বর্তমান মূল্য জানতে হবে। এবার আসো বাট্টাকরণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয় তাকে বাট্টাকরণ বলে। ভবিষ্যতে অর্থের, তারপরে দেখো ভবিষ্যতে অর্থের বর্তমান মূল্য বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিরূপণ করা হয়। বিভিন্ন সময়ের ব্যবধানে প্রবাহিত অর্থ বা অর্থ প্রবাহের ধারাকে প্রযোজ্য বাট্টার হারে উক্ত সময়ের ব্যবধানের সাপেক্ষে বাট্টা করে বর্তমান মূল্য নিরূপণ করা হয়। এক কথায় বাট্টাকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য বা পরিশুদ্ধ অর্থ বা অর্থ প্রবাহের ধারার বর্তমান মূল্য নিরূপণ করা হয়। এবার আসো বাট্টাকরণ মূলত চক্রবৃদ্ধির একটা বিপরীত, অর্থাৎ বাট্টাকরণ পদ্ধতিতে প্রতি বছর ভবিষ্যতে সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নিরূপণ করা হয়। এবার আমরা তার একটা উদাহরণ দিব। দেখো উদাহরণস্বরূপ মিস্টার আনাস 2 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয়ের উদ্দেশ্যে এককালীন ব্যাংকে টাকা জমা রাখতে চান। ব্যাংক তাকে 12% হারে সুদ প্রদান করবে। বর্তমানে দেখো
বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে আনাশ্রী, তা জানার জন্য আমাদেরকে বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করব। তো বর্তমান মূল্য সূত্রটা কি? পিবি সমান সমান এফবি ভাগ 1+i পাওয়ার n, এটা হচ্ছে তার সূত্র। এখানে দেখো এফবি মানে হচ্ছে এই যে 1 লক্ষ টাকা, যেটা আনাস 2 বছর পর পাবে। আই মানে সুদের হার 12%, এটাকে পয়েন্টে কনভার্ট করলে হবে 0.12। এন মানে হচ্ছে বছর, 2 বছর। পিবি মানে প্রশ্নবোধক, আমরা কত টাকা বর্তমানে রাখবো। তো এটার জন্য আমরা এইভাবে ক্যালকুলেশন করলে দেখো আমাদের আসবে 79,719.39 টাকা। এটার মানে হচ্ছে যে 2 বছর পর যদি আমি 1 লক্ষ টাকা পেতে চাই, তাহলে আজকের দিনে আমাকে ব্যাংকে রাখতে হবে 79,719.39 টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটা হচ্ছে বার্ষিক বাট্টাকরণ। বার্ষিক বাট্টাকরণ কি? বছরে একবার বাট্টা করার মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করলে তাকে বার্ষিক বাট্টাকরণ বলে। বার্ষিক বাট্টাকরণের মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বের করা যায়। একটা উদাহরণ দেখো, 15% হার সুদে 5 বছর পরের 50,000 টাকার বর্তমান মূল্য কত হবে? তো বর্তমান মূল্যের সূত্রটা লিখবা পিবি সমান সমান এফবি 1+i পাওয়ার n। তো এই জায়গায় দেখো পিবি মানে কি? পিবি মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য 50,000 টাকা, আই মানে সুদের হার 15%, পয়েন্টে কনভার্ট করলে হবে 0.15, এন মানে 5 বছর। এরপরে পিবি সমান সমান দেখো পিবি সমান সমান এত। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে এফবি। এফবি মানে হচ্ছে 50,000 টাকা, আই মানে হচ্ছে সুদের হার কয় পার্সেন্ট? 15%। তারপরে এইভাবে সূত্রটা লিখে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো আসে 24,858.83 টাকা। এটার মানে হচ্ছে যে আমি 5 বছর পর 50,000 টাকা পেতে হলে আজকের দিনে আমাকে জমা করতে হবে 24,858 টাকা। এটাই হচ্ছে বার্ষিক বাট্টাকরণ। এবার আসো বছরে একাধিকবার বাট্টাকরণটা কি? বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে একের অধিকবার বাট্টাকরণ করা হয়। তারপরে দেখো কি বলছে এই জায়গায়, এক্ষেত্রে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, সাপ্তাহিক বা দৈনিক ভিত্তিতে বাট্টাকরণ করা হয়। লক্ষণীয় বিষয় যে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে অর্থের বর্তমান মূল্য তত হ্রাস পাবে। একইভাবে সুদের হারের হ্রাস বৃদ্ধির ফলে বর্তমান মূল্যের তারতম্য ঘটে। দেখো একটা উদাহরণ, রহমান সাহেব 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চান। ব্যাংক তাকে 15% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। রহমান সাহেবকে বর্তমানে ব্যাংকে কত টাকা রাখতে হবে? তো বর্তমান মূল্যের সূত্রটা লিখবো, তবে এই জায়গায় চক্রবৃদ্ধি যেহেতু বলছে, হ্যাঁ, তাহলে আমরা একটা এম নিয়ে আসবো। এম মানে হচ্ছে কম্পাউন্ডিং রেট। তো দেখো পিবি সমান সমান এফবি 1+i ভাগ এম। চক্রবৃদ্ধির সংখ্যাটাকে মানে এমটাকে আই দ্বারা ভাগ করতে হবে এবং এনের সাথে সেটা গুণ করতে হবে। তো দেখো এখানে এফবি সমান সমান 1 লক্ষ টাকা, আই মানে সুদের হার 15%, পয়েন্টে কনভার্ট করলে হবে 0.15, এন মানে সময় 5 বছর। যেহেতু মাসিক চক্রবৃদ্ধি বলছে এম এর মান 12 হবে, কারণ বছরে যদি আমাকে একবার করে প্রত্যেক মাসে যদি আমাকে একবার করে সুদ দেয় তাহলে আমরা 1 বছরে 12 বার পাবো। আর পিবি মানি হোয়াট। তারপরে এভাবে বসানোর পর প্রিয় শিক্ষার্থীরা যার যার মানগুলো বসাবো এবং ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে হবে 47,456.34 টাকা। এটার মানে হচ্ছে 5 বছর পর আমি 1 লক্ষ টাকা যদি পেতে চাই তাহলে আমাকে আজকের দিনে একাধিকবার বাট্টাকরণের জন্য আমাকে রাখতে হবে 47,456 টাকা। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা চলে যাব গ নাম্বার প্রশ্নটা। তো গ নাম্বার প্রশ্নটা কিন্তু এটা ওই যে তোমাদের যেই ম্যাথটা ছিল এইটা, এই যে দেখো এই ম্যাথটাতে 2টা ব্যাংক আছে, একটা হচ্ছে উভয় ব্যাংক, হ্যাঁ অভয় ব্যাংক, আরেকটা হচ্ছে উদয় ব্যাংক। এখন এই 2টা ব্যাংক কিন্তু আমাকে 2 ধরনের পার্সেন্ট সুদ দিবে। দেখো অভয় ব্যাংক আমাকে দিবে 10% বার্ষিক চক্রবৃদ্ধি, আর উদয় ব্যাংক আমাকে দিবে 9.50% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। তো এখন আমাকে এই জায়গায় 2টারে বর্তমান মূল্য বাইর করতে হবে। তো দেখো কিভাবে বাইর করব। 3 বছর পর 15 লক্ষ টাকা পাওয়ার জন্য অভয় ব্যাংকে বর্তমানে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ আমরা নির্ণয় করব। তো আমরা জানি বর্তমান মূল্যের সূত্র। অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া অভয় ব্যাংকে তো চক্রবৃদ্ধির কথা বলা আছে, তাহলে কি আমরা চক্রবৃদ্ধির সূত্র লিখবো? না, এই জায়গায় বার্ষিক চক্রবৃদ্ধি বললে চক্রবৃদ্ধির সূত্র লিখতে হবে না, এই জায়গায় নর্মাল সূত্রটা লিখলে হবে। তো দেখো পিবি সমান সমান এফবি 1+i পাওয়ার n, এটা কিন্তু n। এবার দেখো এফবি সমান সমান 15 লক্ষ টাকা,
আই মানে সুদের হার কয় পার্সেন্ট? 10%। পয়েন্টটা কনভার্ট করলে হবে 0.10। এন মানে হচ্ছে 3 বছর। ক্যালকুলেশন করব, তার মানে অভয় ব্যাংক থেকে যদি আমি 15 লক্ষ টাকা পেতে চাই তাহলে আমাকে জমা রাখতে হবে 11,26,972 টাকা। এটার মানে হচ্ছে যদি আমি 11,26,972 টাকা জমা রাখি 3 বছর পর আমি 15 লক্ষ টাকা রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তুমি ব্যাংকে রাখবা, তোমার হাতে কিন্তু আরও একটা অপশন আছে। এই জন্য তোমাকে কি করতে হবে, ওই ব্যাংকে কয় টাকা রাখতে হবে ওইটাও তোমাকে বাহির করে নিতে হবে। এর জন্য আমি আবার লিখছি, দেখো 3 বছর পর 15 লক্ষ টাকা পাওয়ার জন্য উদয় ব্যাংকে বর্তমানে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ নির্ণয়। সেমভাবে এই জায়গায় কিন্তু উদয় ব্যাংক কিন্তু আমাকে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি দিবে, আর ত্রৈমাসিক চক্রবৃদ্ধি দিলে এই জায়গায় আমাকে চক্রবৃদ্ধির সূত্রটা লিখতে হবে। তো দেখো আমি লিখছি পিবি সমান সমান এফবি 1+i ভাগ এম, এটা হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এর জন্য আই দ্বারা ভাগ করব আর এন এর সাথে এমটাকে গুণ করব। তো দেখো এফবি সমান সমান 15 লক্ষ টাকা, আই মানে সুদের হার 9.50, পয়েন্টে কনভার্ট করলে হবে 0.095, এন মানে 3 বছর, এম মানে 4 বার। এটা কিভাবে হলো? ত্রৈমাসিক বলছে, তার মানে 3 মাস পর পর হলে বছরে আমাকে 4 বার দিবে। আর পিবি মানে প্রশ্নবোধক। তো আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর আমাদের রেজাল্ট আসবে, দেখো এই 11,31,785.91 টাকা। এটার মানে হচ্ছে যে আমি 3 বছর পর 15 লক্ষ টাকা পেতে হলে উদয় ব্যাংকে আমাকে রাখতে হবে 31,785 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল ঘ নাম্বারে। এবার গহ নাম্বারে বলছে এই দুইটা ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে আমরা টাকাটা বিনিয়োগ করব, এটার যুক্তিগত মূল্যায়ন করতে। তো এটার যুক্তিগত মূল্যায়ন করতে হলে আমাদেরকে কিছু জিনিস লিখতে হবে। দেখো আমি লিখছি বর্তমান মূল্যের সাথে বিনিয়োগ সিদ্ধান্তের সম্পর্ক বা যুক্তিকতা। আমরা জানি বিনিয়োগ সিদ্ধান্তের জন্য বিভিন্ন বিকল্পের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। বিভিন্ন বিকল্প বলতে যেই বিকল্পগুলো তোমার সামনে দেওয়া থাকবো, তো আমাদের সামনে 2টা বিকল্প দেওয়া ছিল, মানে 2টা ব্যাংক ছিল। তো 2টা ব্যাংকের বর্তমান মূল্য আমি গ নাম্বারে বাইর করছি। দেখো তারপরে কি বলছে, একের অধিক বিকল্প থেকে ভবিষ্যতে সমপরিমাণ অর্থ পাওয়া গেলে যে বিকল্পের বর্তমান মূল্য কম সেই বিকল্পে বিনিয়োগ করা অধিক লাভজনক হয়, কারণ বর্তমানে বর্জনশীল বিকল্পের চেয়ে কম পরিমাণ অর্থ বিনিয়োগ করে ভবিষ্যতে বর্জনশীল বিকল্পের সমপরিমাণ অর্থ পাওয়া যাবে। এবার বিনিয়োগ সিদ্ধান্তে আসো। বিনিয়োগ সিদ্ধান্ত আলোচ্য প্রশ্ন থেকে বর্তমান মূল্য নির্ণয় করে আমরা দেখতে পাই, ওই যে আমরা গ নম্বরে যেই অঙ্কটা সমাধান করছি, নিরাপদ লিমিটেড অভয় ব্যাংকে বর্তমানে 11,26,972.20 টাকা জমা দিলে 3 বছর পর পাবে 15 লক্ষ টাকা। অন্যদিকে উদয় ব্যাংকে 11,31,786.91 টাকা জমা দিলে 3 বছর পর পাবে 15 লক্ষ টাকা। এখন তোমরাই সিদ্ধান্ত বলো যে কোন ব্যাংকে তোমরা টাকা বিনিয়োগ করবা। অবশ্যই তোমরা বলবা অভয় ব্যাংক, কারণ অভয় ব্যাংক আমার কম আছে, কারণ আমরা সবসময় কম টাকা রেখে বেশি টাকা পেতে চাই। এই জন্য আমরা বলবো সুতরাং নিরাপদ লিমিটেডের জন্য অভয় ব্যাংকে অর্থ বিনিয়োগ করা লাভজনক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ফিনান্স অ্যাসাইনমেন্টের সমাধান। এভাবে এই জায়গায় নির্ভুলভাবে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে। আশা করি এই তথ্যগুলো উপস্থাপন করলে তোমরা অতি উত্তম পাবে। তবে মনে রাখবা, এই জায়গায় যে থিওরির যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলো তোমরা ভিডিওটা দেখে নিজের মতন করে লেখার চেষ্টা করবা, আর ম্যাথগুলো তো সবার একই হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।